ডিপ্রেশন। ডিপ্রেশন, গুড, এই তো তোমরা ভালোই বলতেছো। হ্যাঁ, এই যে সমস্ত ফিচার নিয়ে বিভিন্ন স্পেশালিস্টের কাছে যাইতে পারে। এখন ধরো তোমার কাছে আসলো পেশেন্ট, হ্যাঁ, তো তুমি এই পেশেন্টের ডায়াগনোসিসের জন্য প্রথমে তো ক্লিনিক্যাল ফিচার গুলা দেখলা, হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার বিশেষ করে পেশেন্টের সাইন সিমটম গুলা দেখলা, তারপর তুমি এক্সামিনেশন করলে কি পাওয়া যাবে, এক্সামিনেশনে কি পাওয়া যেতে পারে? আমরা কিছু জিনিস দেখি, এর মধ্যে একটা হলো নিউরোলজিক্যাল এক্সামিনেশন। হাইপোথাইরয়েড হলে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে কি পাওয়া যায়, হাইপার থাইরয়েড হলে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে কি পাওয়া যায়? আমাদের বিশেষ করে আমরা যখন বেড সাইডে রোগী দেখি, হ্যাঁ, বেড সাইডে রোগী দেখার সময় আমরা অনেক সময় পরীক্ষাতেও তোমাদের ধরা হয় থাইরয়েডের, মানে বিভিন্ন ভাবে ধরা হয়। কাউকে দেওয়া হবে হয়তো শর্ট কেস হিসেবে, কাউকে দেওয়া হবে কি নাম ডাটা ইন্টারপ্রিটেশন, কাউকে দেওয়া হবে হয়তো শর্ট কেস। হ্যাঁ, শর্ট কেসে তোমাকে দেওয়া হলো যে এই পেশেন্টের নিউরোলজিক্যাল এক্সামিনেশন করো। এখন নিউরোলজিক্যাল এক্সামিনেশনে থাইরয়েড ডিসঅর্ডারে আমরা কি দেখি? একটা হলো আমরা কি রিফ্লেক্স দেখি, ঠিক না? রিফ্লেক্স যদি আমরা দেখি, হ্যাঁ, জার্ক যদি এক্সামিনেশন করি, তো জার্ক এক্সামিনেশনে হাইপোথাইরয়েডে কি পাওয়া যায়, হাইপার থাইরয়েডে কি পাওয়া যায়? বলো তোমরা একটু, একজন সহজ প্রশ্ন। স্লো জার্ক জার্ক হচ্ছে স্লো জার্ক হচ্ছে হাইপোতে হচ্ছে স্লো জার্ক, স্লো জার্ক স্লো জার্ক করলে তো হলো না, পুরাটা বলো, একজন ঠিক করে বলো। হ্যাঁ, ঠিকই আছে, তোমরা জানো কিন্তু বলার সময় গিয়ে ঠিক মতো বলতে পারতেছ না। স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক, ঠিক না? এই যে অ্যাঙ্কেল জার্ক আমরা যে দেখি, অ্যাঙ্কেল জার্কটা দেখার সময় আমরা তো দেখি একটা হলো কন্ট্রাকশন, একটা হলো রিল্যাক্সেশন। কন্ট্রাকশন রিল্যাক্সেশন দুইটাই আমরা দেখি, কিন্তু এখানে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রিল্যাক্সেশন। হ্যাঁ, এই জার্কের যে রিল্যাক্সেশন, যেটা স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক, এটা দেখাইতে অনেক সময় পরীক্ষায় তোমাদের বলা হয় যে তুমি একটু এই পেশেন্টের জার্কটা দেখো এবং একটু দেখাও কিভাবে দেখা হয়। তো স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক তোমরা তো দেখা নিশ্চয় জানো না, কিভাবে দেখতে হয় জানা আছে? পেশেন্টকে কি করতে হয়, নীল ডাউন পজিশনে নিতে হবে, নীল ডাউন পজিশনে নিয়ে অ্যাঙ্কেল জার্কের স্লো রিল্যাক্সেশনটা দেখতে হয়। হ্যাঁ, তো এটা অনেক সময় পরীক্ষায় ধরা হয় এবং এই প্রশ্নই করা হয় যে এটা কি মানে কন্ট্রাকশন আমরা গুরুত্ব দিব না রিল্যাক্সেশনকে গুরুত্ব দিব? দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রিল্যাক্সেশন ইজ মোর ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? আর যদি এই পেশেন্টের হাইপোথাইরয়েড না হয় হাইপার থাইরয়েড হয়, তাইলে জার্কে কি হবে? অল জার্ক উইল বি এক্সাজারেটেড। হ্যাঁ, তাইলে এই একটা জার্ক দেখে কিন্তু আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশনে থাইরয়েড ফাংশনে কিছু জিনিস ডিফারেন্সিয়েট করতে পারি যে পেশেন্ট কি হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড। হ্যাঁ, স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক দিয়ে আমরা চিন্তা করব হাইপোথাইরয়েড, আর জার্ক যদি এক্সাজারেটেড হয়ে যায় তাইলে আমরা চিন্তা করব কি পেশেন্ট ইজ হাইপার থাইরয়েড। আচ্ছা, এখন হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশনে কিভাবে বুঝতে পারি? ক্লিনিক্যাল এক্সামিনেশন একজন বলো তো, যে কোনো একজন। ক্লিনিক্যাল এক্সামিনেশন পেশেন্ট কি হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড, তুমি পালস দেখে কি বুঝতে পারবা? পেশেন্টের পালসে কি চেঞ্জ হয়? হাইপোথাইরয়েডে ব্র্যাডিকার্ডিয়া থাকবে আর হাইপারথাইরয়েডে কিকার্ডিয়া থাকবে। ফাইন, এই তো একটা জিনিস সুন্দরভাবে তোমরা বলছো যে হাইপোথাইরয়েডে হবে সাধারণত ব্রেডিকার্ডিয়া, ঠিক না? আর হাইপার থাইরয়েড হলে হবে টেকিকার্ডিয়া, ঠিক আছে? আচ্ছা, একইভাবে ব্লাড প্রেশার যদি আমরা দেখি, ব্লাড প্রেশারে কি পরিবর্তন আসবে? ব্লাড প্রেশারে তোমরা একটু বলো। অনেক সময় সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কারণ কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার, ঠিক না? তো থাইরয়েড ডিসঅর্ডারে আমরা কি পাবো? হাইপারটেনশনের পাবো না? হাইপারটেনশন পাইলে প্রেসার বেশি থাকবে। হ্যাঁ, হাইপারথাইরয়েডের প্রেসারটা তো বেড়ে যাবে, ঠিকই আছে। হাইপারথাইরয়েডের প্রেসারটা বেশি আমরা পাই, কোনটা বেশি পাই? এখানে কি হবে? সিস্টোলিক ব্লাড প্রেসার। সিস্টোলিক ব্লাড প্রেসারটা একটু বেশি থাকবে, যার জন্য দেখা যাবে যে পেশেন্ট মে কাম উইথ হাইপারটেনশন।
আচ্ছা, পালস দেখলা, ব্লাড প্রেসার দেখলা, তারপরে হার্ট রেট যদি দেখো, হ্যাঁ, ওইখানে তুমি দেখা যাবে টেকিকার্ডিয়া পাচ্ছ। হ্যাঁ, মানে পেশেন্টের আচ্ছা সিমটমের মধ্যে তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, ঠিক না? হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড সিমটম দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? হাইপারথাইরয়েড পেশেন্টের সিমটম কি হবে? হাইপারথাইরয়েড পেশেন্টের সিমটম, পেশেন্ট কি এসে বলবে? পেশেন্ট তো এসে আমাকে বলবেন না, বা তোমাকে বলবেন না যে আমার হাইপারথাইরয়েড বা Weight loss, হাইপোথাইরয়েড। স্যার পালপিটেশন নিয়ে আসতে পারে স্যার। Yes, তারপরে হচ্ছে ডায়রিয়া, আর কি আর কি? স্যার হাইপারে হচ্ছে ওয়েট লস, ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া, আর weight loss due to normal or হিট ইনটলারেন্স, আচ্ছা, হিট ইনটলারেন্স, ভেরি গুড। আর কিছু? স্যার কার্ডিয়াক সাইন আছে কিছু, স্যার আই সাইন আছে স্যার। সুয়েটিং, বলো বলো। স্যার কার্ডিয়াক সাইনের ভিতরে স্যার এক্সেসিভ হ্যান্ড সুয়েটিং, একজন একজন বলো, একজন, সবাই বললে তো হলো না। স্যার একজন বলো। পেশেন্ট স্যার পালপিটেশনের একটা স্যার, কমপ্লেইন করতে excessive পারে hand স্যার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। পালপিটেশন ছাড়া আর কি? আর স্যার মানে আমরা স্যার পরীক্ষা করলে স্যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যাইতে পারে এখানে স্যার আচ্ছা, হার্টে। আর স্যার আইএসআর হচ্ছে গিয়ে যে লিড রিট্রাকশন, তারপর হচ্ছে গিয়ে লিড ল্যাগ, অপথ্যালমোপ্লেজিয়া স্যার এই ধরনের ইয়ে পাওয়া যেতে পারে। গুড। আর কি? আর কি বল? ট্রিমর পাইতে পারি স্যার, ট্রিমর, ঠিক আছে, আর কি? আর কি? তোমরা দেখছো না হাইপারথাইরয়েড পেশেন্ট, হাইপোথাইরয়েড পেশেন্ট ওয়ার্ডে নিশ্চয়ই তোমরা বাই দিস টাইম দেখার কথা, ঠিক না? আর কি নিয়ে আসে পেশেন্ট? আর কোনো কিছু? আচ্ছা, তোমরা কি কখনো গাইনিকোমেশিয়া নিয়ে পেশেন্টকে আসতেছো? হ্যাঁ, বলো বলো। স্যার গাইনিকোমেশিয়া হ্যাঁ, গাইনিকোমেশিয়া নিয়ে আসতে পারে, পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসতে পারে। হ্যাঁ, তারপরে তার এই যে ইনফার্টিলিটির যে সমস্যা যেটা বললা, এগুলো নিয়ে আসতে পারে। হাইপারথাইরয়েড পেশেন্ট মে কাম উইথ গাইনিকোমেশিয়া, হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশন, এগুলো নিয়েও আসতে পারে, ঠিক আছে? এখানে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। আচ্ছা, তাহলে এই যে পেশেন্ট আসলো তোমার কাছে, হাইপোথাইরয়েড আসুক, হাইপারথাইরয়েড আসুক, এই পেশেন্ট আসলে তুমি ধরো হাইপোথাইরয়েড পেশেন্ট যদি আসে, তুমি কি ইনভেস্টিগেশন করবা? একদম গরিব মানুষ, হ্যাঁ, একদম গরিব মানুষ, সে বললো আমি একটার বেশি দুইটা ইনভেস্টিগেশন করতে পারবো না। হাইপোথাইরয়েডের জন্য কি ইনভেস্টিগেশন করবা? কি করবা? টিএসএইচ করবা। গুড। একেবারে গরিব মানুষ হলে টিএসএইচ করবে, ঠিক আছে। টিএসএইচ করে আমরা কি সব সময় হাইপোথাইরয়েড সব রোগীকে ডায়াগনোসিস করতে পারি? হ্যাঁ, টিএসএইচ করে আমরা কিছু হাইপোথাইরয়েড আমরা ডায়াগনোসিস করতে পারবো। কোন হাইপোথাইরয়েড আমরা ডায়াগনোসিস করতে পারবো টিএসএইচ দিয়ে? হাইপোথাইরয়েডের তো বিভিন্ন টাইপ আছে না? প্রাইমারি যে মানে থাইরয়েড ডিসঅর্ডার, যেটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মানে হলো কি, পেশেন্টের থাইরয়েডের মানে সমস্যা আছে। থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে তুমি টিএসএইচ দিয়ে ডায়াগনোসিস করতে পারবা। কিন্তু যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয়, বা টারশিয়ারি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে কি আমরা টিএসএইচ দিয়ে ডায়াগনোসিস করতে পারবো? সব সময় পারবো না। তার কারণ হলো পেশেন্টের যদি পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা যদি থাকে, হাইপোথ্যালামাসে যদি সমস্যা থাকে, পিটুইটারিতে সমস্যা হলে কি হবে? পেশেন্টের টিএসএইচ দিয়ে তুমি তো ডায়াগনোসিস করতে পারবে না। তখন তোমাকে কি টেস্ট করতে হবে? নেক্সট ইনভেস্টিগেশন কি? হাইপোথাইরয়েড। সেকেন্ড ইনভেস্টিগেশন বলো, কেউ বলতে পারতেছে না? আচ্ছা, FT4 আমরা যদি করি তাইলেই কিন্তু বোঝা যাবে যে পেশেন্টের কি অবস্থা, থাইরয়েড থেকে কেমন পরিমাণে হরমোন সিক্রেশন হচ্ছে। আমরা কি T3 বা T4 কি করব, না T3 বা FT3 কি করব হাইপোথাইরয়েডে? কেউ একজন বলো। না স্যার, শুধু T4 করব না, ফাইন। হ্যাঁ, ঠিকই আছে। T3
বা ফ্রি T3 এগুলো আমরা হাইপোথাইরয়েড সন্দেহ করলে করব না, কারণ আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে TSH, সেকেন্ড ইনভেস্টিগেশন হবে FT4। এই দুইটা ইনভেস্টিগেশন ইজ এনাফ টু ডায়াগনোজ হাইপোথাইরয়েডিজম, মানে আছে কি নাই। তারপরে কজ ডিটেকশনের জন্য আরো আছে ইনভেস্টিগেশন। তাইলে আমরা T3 বা FT3 ইনভেস্টিগেশন কখন করব, কাদেরকে করব? যে কোনো একজন বলো। যদি আমরা হাইপারথাইরয়েড চিন্তা করি, হাইপারথাইরয়েড চিন্তা করলে কি T3 বা FT3 কি ইম্পর্টেন্স আছে? এনিবডি? স্যার FT3 টা আছে স্যার। FT3 বা T3 এইটার মানে কখন দিব? যখন আমরা চিন্তা করব হাইপারথাইরয়েড। আচ্ছা, হাইপারথাইরয়েড পেশেন্ট যারা থাকে, হাইপারথাইরয়েড পেশেন্টের একটা গ্রুপ আছে T3 টক্সিকোসিস। নাম শুনছো কিনা তোমরা? T3 টক্সিকোসিস। T3 টক্সিকোসিসে কি হবে? FT4 টা নাও বাড়তে পারে। FT4 মে বি নরমাল, TSH will be suppressed, এবং এই TSH যেখানে কম আছে FT4 মে বি নরমাল, সেই কেসে আমরা T3 অথবা মানে টোটাল T3 অথবা ফ্রি T3 এই ইনভেস্টিগেশনটা করব। হ্যাঁ, কিন্তু আমরা হাইপোথাইরয়েডে T3 বা FT3 এগুলা করব না। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এখন একজন বলো, এই যে হাইপারথাইরয়েড পেশেন্ট আর থাইরোটক্সিকোসিস দুইটা টার্ম আছে, একটা হাইপারথাইরয়েডিজম, একটা থাইরোটক্সিকোসিস। এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স কি আছে নাকি? তোমরা কি এটা বুঝতে পারো কিনা? তোমাদের আইডিয়া কি? হাইপারথাইরয়েডিজম আর থাইরোটক্সিকোসিস, হাইপারথাইরয়েডিজম ডিফারেন্সটা কি? জি স্যার, জি স্যার। হাইপারথাইরয়েডিজম হচ্ছে এই এলিভেশন অফ থাইরয়েড হরমোন ডিউ টু এনি কজ। এলিভেশন অফ থাইরয়েড হরমোন ডিউ টু এনি কজ হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আর হচ্ছে থাইরোটক্সিকোসিস হচ্ছে ডিউ টু দ্য থাইরোটক্সিকোসিস হচ্ছে এলিভেশন অফ দ্য থাইরয়েড হরমোন ডিউ টু এনি কজ। আর হাইপারথাইরয়েডিজম হচ্ছে excessive action of the thyroid gland. It causes elevation of the thyroid hormone. বুঝছি তুমি একটু মানে কনফিউজড আছো, বুঝছি তোমার কাছে ক্লিয়ার না, তাহলে আমি একটু চেষ্টা করি ক্লিয়ার করা যায় কিনা। আচ্ছা, মনে করো একজন পেশেন্টের স্ট্রুমা ওভারি, স্ট্রুমা ওভারি আছে, পেশেন্ট কোরিয়নিক কার্সিনোমা আছে। এইখান থেকে যে জিনিসটা হচ্ছে, স্ট্রুমা ওভারি থেকে কি বের হয়? স্ট্রুমা ওভারি থেকে যে TSH লাইক একটা স্টিমুলেটিং সাবস্টেন্স বাইর হয়, যেটার কারণে পেশেন্টের T3 T4 এগুলা বেড়ে যায়। এই মানে স্ট্রুমা ওভারির কারণে হ্যাঁ যেটা হচ্ছে, সেটা কি হাইপারথাইরয়েডিজম না থাইরোটক্সিকোসিস? এটা হলো থাইরোটক্সিকোসিস। হ্যাঁ, আবার থাইরয়েড গ্ল্যান্ডের যেমন থাইরোটক্সিকোসিস, আবার ধরো হাইপারথাইরয়েডিজম মানেই হলো থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোনটা বেশি বেশি প্রোডাকশন হতে হবে, এবং এটা অন্য মানে TSH লাইক সাবস্টেন্সের কারণে না, এটা TSH এর ডাইরেক্ট স্টিমুলেশনই হচ্ছে হয়ে আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড থেকে প্রোডাকশন হচ্ছে বেশি বেশি। যেমন একটা গ্রেভস ডিজিজ, এই গ্রেভস ডিজিজটা হলো হাইপারথাইরয়েডিজম, কিন্তু স্ট্রুমা ওভারির কারণে যেটা হচ্ছে হ্যাঁ হাইপারথাইরয়েডিজম না। তার মানে একটা জিনিস মনে রাখতে হবে, অল hyperthyroidism are thyrotoxicosis, but all thyrotoxis are not hyperthyroidism. ঠিক আছে? তার মানে থাইরয়েডের সমস্যা ছাড়াও অন্য কারণে যদি দেখা যায় যে থাইরয়েড হরমোন বেশি বেশি প্রোডাকশন হচ্ছে, সেটা হলো থাইরোটক্সিকোসিস। কিন্তু হাইপারথাইরয়েডিজম হতে হলে থাইরয়েডের গ্ল্যান্ডেরই সমস্যা থাকতে হবে। এখন থাইরয়েডের গ্ল্যান্ডের যে সমস্যাটা হয় হাইপারথাইরয়েডিজম, এই হাইপারথাইরয়েডিজমটা আমরা যে চিন্তা করি সেটা
কি কি কারণে সাধারণত হয় একজন বলো তো কমন কারণ আমাদের দেশে হাইপারথাইরয়েডিজম কমন কারণ কি থাইরয়েড গ্ল্যান্ডে কি রোগ হলে হাইপারথাইরয়েডিজম কমনলি হয় স্যার মাল্টিনোডুলার একদম। গয়টার স্যার মাল্টিনোডুলার গয়টার শুধু বললে হবে না মাল্টিনোডুলার টক্সিক গয়টার বলতে হবে মাল্টিনোডুলার টক্সিক গয়টার একটা কমন একটা কারণের আছে তিনটা কারণ বলতে হবে পরীক্ষায় তোমাদের তিনটার মধ্যে একটা হলো মাল্টিনোডুলার টক্সিক গয়টার আরো দুইটা হলো গ্রেভস ডিজিজ এক নম্বরেই বলতে হবে গ্রেভস ডিজিজ হ্যাঁ গ্রেভস ডিজিজ হলো এক নম্বর দুই নম্বরে হলো মাল্টিনোডুলার টক্সিক গয়টার তিন নম্বরে আরেকটা বলো টক্সিক এডিনোমা সাবেকুইড থাইরয়েড এই যে টক্সিক এডিনোমা এই এগুলা পরে আসে সাবেকুইড থাইরয়েডাইটিস যেটা সেটা আসেই কিন্তু কমন তিনটা কারণ যদি আমরা বলতে বলি তাইলে প্রথমেই বলতে হবে গ্রেভস ডিজিজ তারপর মাল্টিনোডুলার টক্সিক গয়টার তারপর টক্সিক এডিনোমা হ্যাঁ ঠিক আছে থাইরয়েডাইটিস পরে আসবে 4 নম্বর 5 নম্বরে থাইরয়েডাইটিস বলতে পারো ঠিক আছে আচ্ছা এখন এই রোগী তোমাদের কাছে যখন আসবে তখন তোমরা ডায়াগনোসিসের জন্য আর কি কি ইনভেস্টিগেশন করবা মনে করো পেশেন্টের হাইপারথাইরয়েডিজম আছে হাইপারথাইরয়েডিজমের ম্যানেজমেন্টের জন্য আমাদের তো কিছু ইনভেস্টিগেশন করতে হয় কি ইনভেস্টিগেশন আমরা সাধারণত করি হরমোন যেটা মানে যেটা বললাম আমরা T3 T4 TSH বা FT4 FT3 TSH ছাড়া আর কি কি ইনভেস্টিগেশন अवेलेबल আছে বা কি আমরা করি স্যার ইসিজি স্যার করা যেতে পারে ইউএসজি অফ ডক্টর না ইউএসজি অফ গ্ল্যান্ড প্রথমে এটি হ্যাঁ ওগুলা তো আমরা বলবোই প্রথমে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের রিলেটেড ইনভেস্টিগেশন গুলো বলো তারপরে মানে বাকিগুলা বলবো হ্যাঁ ঠিক আছে ইসিজি বলছো ঠিক আছে ইসিজি একটা ইনভেস্টিগেশন ফাইন থাইরয়েড রিলেটেড মানে আর কি ইনভেস্টিগেশন আমরা করি হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড করলাম আর কি করা যায় অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি স্যার অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি ঠিক আছে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি আমরা অ্যান্টি মাইক্রোসোমাল অ্যান্টিবডি এটা করি আর কি করা হয় অ্যান্টিবডি আরেকটা আছে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি ট্র্যাপ হ্যাঁ থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডিটা আমাদের ওয়াইডলি अवेलेबल না কিন্তু অ্যান্টি মাইক্রোসোমাল অ্যান্টিবডিটা ওয়াইডলি अवेलेबल ম্যাক্সিমাম জায়গায় এটা করা যায় অ্যান্টি মাইক্রোসোমাল অ্যান্টিবডি দিয়ে আমরা একটা আইডিয়া পাই যে অটো ইমিউন থাইরয়েড ডিজিজ আছে কিনা গুড আর কি করি আমরা আর কি ফ্যাসিলিটিস আছে আমাদের থাইরয়েড স্ক্যান করি আমরা এফএনএসসি স্যার আইসোটোপ স্ক্যানিং হ্যাঁ আইসোটোপ স্ক্যানিং ইয়েস আইসোটোপ স্ক্যানিং এই আইসোটোপ স্ক্যানিং সম্পর্কে তোমাদের ধারণা আছে আমাদের এখানে কোথায় করা হয় নিউক্লিয়ার মেডিসিন ইনমাস ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন যেটা হ্যাঁ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন মানে আমাদের আগে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার নামে যেটা পরিচিত ছিল আমাদের ক্যাম্পাসেই আছে তো সেইখানে আমরা করতে পারি এই যে থাইরয়েড আইসোটোপ থাইরয়েড স্ক্যান এটা কি দিয়ে করে তোমাদের আইডিয়া আছে স্যার আয়োডিন 131 দিয়ে স্যার আচ্ছা আয়োডিন 131 দিয়ে করা হয়তো ঠিকই আছে আগে হ্যাঁ এখন বেশি কোনটা দিয়ে করা হয় স্যার 139 স্যার 139 তো আমাদের দেশে अवेलेबल না 131 ই अवेलेबल আছে ঠিকই আছে 131 দিয়েই করা হয় মানে আগে আমরা বেশি বেশি করতাম কিন্তু বর্তমানে 131 টা ইউজ কমে গেছে হ্যাঁ এখন অন্য কিছু আমরা করি কি দিয়ে করি টেকনিশিয়ান স্যার কি টেকনিশিয়ান ইয়েস টেকনিশিয়ান 99 হ্যাঁ টেকনিশিয়াম 99 এই টেকনিশিয়াম 99 এর সুবিধা কি ওভার দা 131 আগে আমরা বেশি ইউজ করতাম আয়োডিন এখন আমরা ইউজ করতেছি টেকনিশিয়াম হ্যাঁ এই টেকনিশিয়াম ইউজ করলে সুবিধাটা কি এটা শর্ট হাফ লাইফ হ্যাঁ এটা অল্প সময় বডিতে থাকে খুব তাড়াতাড়ি এটা মানে এর হাফ লাইফ কম থাকার কারণে এটা রেডিয়েশনটা কম হয় 131 আমরা যে দেই 131 দিলে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে অনেক সময় থাকে এবং এটা অনেক প্রিকশনের ব্যাপার আছে হ্যাঁ কারণ বডিতে থাকলে এটা বডি থেকে রেডিয়েশন হতে থাকবে এবং যখন রোগী ডিফিকেশন করবে বা মিকচুরেশন করবে
পেশাবের সাথে পায়খানার সাথে এই মানে এগুলা এক্সক্রিশন হইতে থাকবে এবং এটা থেকে রেডিয়েশন হইতে থাকবে। আচ্ছা, এখন এই যে আমরা টেকনিশিয়াম 99M দিয়ে করি, এটা একটা ইনজেকশন। হ্যাঁ, 131 কিন্তু ওরালি আমরা মানে ওরালি খাওয়াই দিতাম পানির মতো। আবার রেডিও অ্যাবলেশন থেরাপি যেটা আছে, রেডিও অ্যাবলেশন থেরাপিতে ক্যাপসুল আকারে খাওয়ানো হয়, আর এমনিতে তো আমরা পানি দিয়ে খাওয়াই দিই। ঠিক আছে, তাহলে এই টেকনিশিয়াম 99M এটা দিয়ে আমরা করি আইসোটোপ থাইরয়েড স্ক্যান। আচ্ছা, আইসোটোপ থাইরয়েড স্ক্যান করার আগে তোমাকে কিছু মানে জিনিস হিস্ট্রি নিতে হয়। হ্যাঁ, কি হিস্ট্রি নিতে হয়, কাদেরকে আমরা এই পরীক্ষাটা করব আর কাদেরকে করব না। একটা জিনিস মনে রাখতে হবে যে থাইরয়েড ডিসঅর্ডার আমাদের দেশে বা সারা ওয়ার্ল্ডে বেশিরভাগ মহিলাদের হয়। ওমেন্স আর মোর সাফারার অফ থাইরয়েড ডিসঅর্ডার। তাইলে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে। হ্যাঁ, পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হলে কোনো এই রেডিও আইসোটোপ ইউজ করা যাবে না। কোনো প্রেগনেন্ট মহিলাকে এই পরীক্ষা করা যাবে না। হ্যাঁ, কারণ এই রেডিয়েশনের কারণে তার প্রেগন্যান্সিতে ক্ষতি হইতে পারে, টেরাটোজেনিসিটি সমস্যা দেখা দিতে পারে। এই জন্য মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে, তারপর তুমি অ্যাডভাইস করতে পারো আইসোটোপ থাইরয়েড স্ক্যান। ঠিক আছে, আইসোটোপ থাইরয়েড স্ক্যান দিয়ে আমরা কি মানে ইনফরমেশন পাই, তোমাদের ধারণা আছে? এই মানে আইসোটোপ থাইরয়েড স্ক্যান পরীক্ষা তুমি করলা, হ্যাঁ, করে তুমি থাইরয়েড গ্ল্যান্ডে মানে 3টা ডিজিজ মনে করো, গ্রেভস ডিজিজ, মাল্টিনোডুলার টক্সিক গয়টার, টক্সিক এডিনোমা, এই 3টা কি ডিফারেন্সিয়েট করা সম্ভব? সম্ভব স্যার। সম্ভব। গুড। কিভাবে কি পাওয়া যায় একটু তোমাদের ধারণা আছে? ধরো টক্সিক এডিনোমা, টক্সিক এডিনোমাতে থাইরয়েড স্ক্যান করলে কি পাওয়া যাবে? একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে স্যার যে আয়োডিনটা স্যার টেকনিশিয়ামটা স্যার নির্দিষ্ট জায়গায় স্যার আপটেক হবে স্যার, ছোট করে। হ্যাঁ, দেখা যাবে যে থাইরয়েডের 2টা যে লোব আছে, এই 2টা লোবের কোনো একটা পার্টিকুলার জায়গায় আছে খুব বেশি পরিমাণে মানে আপটেক হয়ে গেছে এই টেকনিশিয়ামের, বাকি জায়গাগুলোতে তেমন আপটেক নাই। মাল্টিনোডুলার গয়টার হলে বিভিন্ন জায়গায় হবে, মানে ওই লোবের বিভিন্ন জায়গায় হবে কিন্তু ইউনিফর্ম হবে না। কিন্তু যদি গ্রেভস ডিজিজ হয় তাইলে পুরা থাইরয়েড গ্ল্যান্ডে ডিফিউজ আপটেক হবে, পুরা থাইরয়েড গ্ল্যান্ডটাই দেখা যাবে যে একই রকম প্রায় অ্যাক্টিভিটি। তাহলে এই 3টা মানে ফিচার দিয়ে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা এই যে আল্ট্রাসাউন্ড করি থাইরয়েড গ্ল্যান্ড, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কি ইনফরমেশন পাই? আল্ট্রাসাউন্ড আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে থাইরয়েড ডিজিজ ডিটেকশনে? আল্ট্রাসাউন্ড একটু বলো। কোনো ম্যাচ থাকলে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারবো। কি পাওয়া যাবে? স্যার নোডুলারিটিটা পাওয়া যাবে স্যার। কোনো মাস বা নডিউল, হ্যাঁ, থাইরয়েড নডিউল যদি থাকে সেই নডিউল গুলাকে আইডেন্টিফাই করা যায় যে সিঙ্গেল নডিউল আছে না মাল্টিপল নডিউল আছে না নডিউল ছাড়াই আছে। ঠিক আছে, এই নডিউল গুলার ইম্পর্টেন্সটা কি? নডিউল আমরা একটা জিনিস হেল্প করি, আর এখানে আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ডের সাথে আরেকটা জিনিস দেখি, সেটা হলো ডপলার। এই ডপলার দিয়ে আমরা কিছু জিনিস ডিফারেন্সিয়েট করতে পারি। ডপলারের সাথে কি সুবিধা? ডপলারে যেমন আমাদের ভাস্কুলারিটি বোঝা যায়, হ্যাঁ, যে ভেসেল কেমন আছে, এখানে ব্লাড সাপ্লাই কেমন আছে। বিশেষ করে যেমন গ্রেভস ডিজিজে এইখানে ভাস্কুলারিটি বেড়ে যায়, এবং দেখা যাবে যদি কালার ডপলার করা হয় তাহলে এখানে প্রচুর ভাস্কুলারিটি দেখা যাবে। কিন্তু যদি থাইরয়েডাইটিস হয়, পেশেন্টের যদি থাইরয়েডাইটিস হয়, থাইরয়েডাইটিসে দেখা যাবে যে এখানে ভাস্কুলারিটি খুবই কম। একইভাবে থাইরয়েডাইটিসে কি হয়, আপটেক যদি আমরা করি, আপটেক এখানে লো আপটেক হবে, থাইরয়েড আপটেক নিবে না। হ্যাঁ, যেখানে ইনফ্লামেশন আছে, থাইরয়েডাইটিস আছে, থাইরয়েডাইটিসে আপটেক হবে না। তাইলে এই আপটেক যেখানে হয় নাই আর ভাস্কুলারিটি দেখা যাবে কম, হ্যাঁ, যখন আমরা ডপলার দিয়ে দেখবো ভেসেল কম, তখন আমরা চিন্তা করবো যে এখানে থাইরয়েডাইটিস থাকতে পারে। আচ্ছা, আর যখন আমরা দেখবো যে বেশি বেশি ভেসেল আছে, মানে হাইলি ভাস্কুলার এরিয়া, তাইলে আমরা গ্রেভস ডিজিজের কথা চিন্তা করতে পারি।
গ্রেভস ডিজিজের জন্য একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেটা বললাম একটু আগে, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, সেটা আমাদের এখানে অ্যাভেলেবল ঠিকমতো নাই আমাদের দেশে, কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন যেটা গ্রেভস ডিজিজের ডায়াগনোসিস আমাদের খুব বেশি হেল্প করে। তো আমরা ওই ইনভেস্টিগেশন না থাকলেও অন্যভাবে ডায়াগনোসিসের চেষ্টা করি। আচ্ছা, এখন ক্লিনিক্যালি একটা জিনিস মনে রাখো, যে থাইরয়েডাইটিসের কথা তোমরা একটু আগে বলছো, থাইরয়েডাইটিস হলে থাইরয়েড এক্সামিনেশন করলে কি পাওয়া যাবে? টেন্ডারনেস পাওয়া যাবে, পেইনফুল থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ডটা থাকবে পেইনফুল, এবং ওইখানে তুমি যখন এক্সামিনেশন করবা তখন টেন্ডারনেস পাওয়া যাবে। ধরলেই পেশেন্ট বলবে হায় হ্যাঁ ব্যথা লাগে ব্যথা লাগে। হ্যাঁ, তার মানে টেন্ডার যদি থাইরয়েড গ্ল্যান্ড থাকে তাহলে তোমাকে ওই জায়গায় চিন্তা করতে হবে যে থাইরয়েডে ইনফ্লামেশন আছে, থাইরয়েডাইটিস কথা চিন্তা করতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা পেশেন্টদের যে ম্যানেজমেন্ট করি, হ্যাঁ, ম্যানেজমেন্টে আমরা কিভাবে করি? ধরো একজন পেশেন্ট তোমার কাছে হাইপার থাইরয়েড নিয়ে আসলো, হাইপার থাইরয়েড নিয়ে আসলে আমরা কি কিভাবে ম্যানেজ করতে পারি? হাইপার থাইরয়েড পেশেন্টের ম্যানেজমেন্টটা একজন বলো তো, কি কি ম্যানেজমেন্ট আছে? এটা পরীক্ষায় কিন্তু সবাইকে ধরা হবে। হাইপার থাইরয়েডের 3টা ম্যানেজমেন্ট বলো, 3টা কি কি আছে চিকিৎসা? তোমরা সবাই না, একটা তো অ্যান্টি থাইরয়েড ড্রাগ, আর 2টা কি? সোমাটিক সিমটমস গুলোর জন্য স্যার। না না, ওগুলা না স্যার রেডিওথেরাপি। একটা হলো রেডিও আয়োডিন থেরাপি, রেডিও আয়োডিন থেরাপি, আর একটা হলো থাইরয়েডেক্টমি। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা কেটে ফেলে দেই তাহলে তো থাইরয়েড থাকলেই না ঝামেলা। হ্যাঁ, হাইপোথাইরয়েড বানাই দিলাম রোগীকে, তাহলে পার্মানেন্ট হাইপোথাইরয়েড হয়ে যায়। তাহলে থাইরয়েডেক্টমি একটা চিকিৎসা, একটা রেডিও আয়োডিন থেরাপি চিকিৎসা, থাইরয়েড অ্যাবলেশন থেরাপি, আর একটা হলো অ্যান্টি থাইরয়েড ড্রাগ। এখন অ্যান্টি থাইরয়েড ড্রাগ আমাদের দেশে তো অ্যাভেলেবল আছে না? কি কি অ্যান্টি থাইরয়েড ড্রাগ অ্যাভেলেবল আছে? একটা হলো কার্বিমাজল, আর একটা হলো প্রোপাইল থায়োইউরাসিল। বেশিরভাগ রোগীকে আমরা কি দিয়ে চিকিৎসা করি? কার্বিমাজল দিয়ে। প্রোপাইল থায়োইউরাসিল কাদেরকে ইউজ করি? প্রেগনেন্ট মহিলাদের ফার্স্ট ট্রাইমেস্টার। হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে আমরা ইউজ করি প্রোপাইল থায়োইউরাসিল। আচ্ছা, তো এই ড্রাগগুলা ইউজ করার সময় তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, যে এই ড্রাগ সম্পর্কে যখন আমরা রোগীকে প্রেসক্রাইব করব তখন কিছু পেশেন্টকে বলে দিতে হয়। কি বলতে হয় তোমাদের ধারণা আছে? যেমন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আমরা যখন প্রেসক্রাইব করি তখন কিছু জিনিস বলে দিই, যে ভাই আপনি এই ওষুধ খাওয়ার পরে আপনার কমলা রঙের পেশাব হবে, আপনি ভয় পাবেন না। হ্যাঁ, আপনার যদি দেখা যায় চোখ হলুদ হয়ে যায় বা জয়েন্ট ফুলে যায় বা জয়েন্টে ব্যথা হয়, তাহলে আপনি ওষুধ বন্ধ করে দিবেন এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ দেখা যাবে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খাওয়ার পরে অনেকের হেপাটাইটিস দেখা দেয়, ড্রাগ ইনডিউস হেপাটাইটিস। অনেকের দেখা যাবে ইউরিক অ্যাসিড বেড়ে গাউট দেখা দিতে পারে, ব্যথা হইতে পারে। এইভাবে আরো কিছু কিছু জিনিস আমরা বলে দেই প্রত্যেকটা ড্রাগের সাথে। এখন অ্যান্টি থাইরয়েড ড্রাগ, বিশেষ করে কার্বিমাজল, হ্যাঁ, প্রোপাইল থায়োইউরাসিল, এগুলা যদি কোনো রোগীকে আমরা দেই তখন আমাদের কি অ্যাডভাইস দিতে হয়? যেটা না দিলে পেশেন্টের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, যদিও রিয়ারলি হয়, কিন্তু তারপরও এটা বলতে হয়। একটা অ্যালার্মিং মানে সাইড ইফেক্ট আছে থাইরয়েড ড্রাগের, অ্যান্টি থাইরয়েড ড্রাগের, কেউ বলতে পারবা? গ্রানুলোসাইটোসিস। গ্রানুলোসাইটোসিস হলে পেশেন্ট কি মানে ফিচার নিয়ে আসবে? পেশেন্টের গলা ব্যথা হবে, জ্বর হবে। হ্যাঁ, তাইলে গলা ব্যথা জ্বর যদি হয় পেশেন্টের, হ্যাঁ, তাইলে পেশেন্টকে বলে দিতে হবে যে ভাই আপনার যদি কখনো গলা ব্যথা হয়, কখনো জ্বর দেখা দেয়, তাইলে আপনি এই ওষুধটা বন্ধ করে দিবেন, বন্ধ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তার কারণ হলো গ্রানুলোসাইটোসিস এমনই একটা মানে সাইড ইফেক্ট, যেটা কারো যদি হয় তাইলে এই রোগী আর জীবনে কোনোদিন অ্যান্টি থাইরয়েড ড্রাগ আর খাইতে পারবে না, এবং তাকে সাথে সাথে চিকিৎসা না দিলে তার কিন্তু ক্ষতি হইতে পারে। যদিও এটার মানে ইনসিডেন্সটা খুবই কম, শতকরা মাত্র 0.2 থেকে 0.5, মানে 200 জনের মধ্যে 101 জনের হইতে পারে, অথবা 1000 জনের মধ্যে হয়তো 2 জনের হইতে পারে। তাইলে 1000 রোগীর মধ্যে তুমি 2 থেকে 5 জনের পাইতে পারো। এই
1000 রোগীর মধ্যে 2 থেকে 5 জন যে কার হবে তা তো আমরা জানি না, এই জন্য সবাইকে বলে দিতে হয় যে ভাই যদি গলা ব্যথা হয়, জ্বর টর হয়, তাইলে কিন্তু সাথে সাথে এই ওষুধটা বন্ধ করে দিবেন। কমন সাইড ইফেক্টের মধ্যে অনেক সময় দেখা যায় ইচিং হয়, র্যাশ হয়, এগুলো হলে বন্ধ করার দরকার নেই, পেশেন্টকে আমরা অ্যান্টিহিস্টামিন দিয়েও চিকিৎসাটা চালাই যেতে পারবো। তাহলে এগ্রানুলোসাইটোসিস একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে এগ্রানুলোসাইটোসিস হইতে পারে, এবং এটা হলে কিন্তু তোমাকে মানে আজীবনের জন্য এই ওষুধটা আর দেওয়াই যাবে না। অ্যান্টিথাইরয়েড ড্রাগ মানে এই যদি কার্বিমাজল দিয়ে হয়, এটা প্রোপাইল থাইওরাসিল দিয়েও হওয়ার 50% চান্স, যার জন্য দিতে পারো। যদি তুমি চেঞ্জ করে দিতেই হয়, অন্য কোনো কিছু যদি পেশেন্ট অ্যাকসেপ্ট না করে তাইলে দিতে হইতে পারে, কিন্তু ওইখানেও ঝুঁকি আছে, এবং সম্ভব হলে এগ্রানুলোসাইটোসিস যাদের হবে তাদের এই ওষুধটা না দেওয়াই ভালো। তখন এই এগ্রানুলোসাইটোসিস হলে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর হয়তো পেশেন্টকে দেওয়া লাগতে পারে, আরো বিভিন্ন চিকিৎসা আছে সেটা আমরা দিব, পেশেন্টের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। আচ্ছা, এখন যাদের এই ড্রাগ দেওয়ার পরে ড্রাগ রিঅ্যাকশন হলো বা ড্রাগ সহ্য করতে পারলো না, তাদের জন্য অপশন কি থাকতেছে? রেডিও আয়োডিন থেরাপি। পেশেন্ট যদি রেগুলার ওষুধ না খায় অথবা পেশেন্টের যদি সাইড ইফেক্ট হয়, তাইলে আমরা কি করব? রেডিও আয়োডিন থেরাপি। রেডিও আয়োডিন থেরাপির কথা মাথায় রাখতে হবে, রেডিও আয়োডিন থেরাপি আমাদের দিতে হবে। আচ্ছা, তাহলে রেডিও আয়োডিন থেরাপি একটা অপশন। কিন্তু এখন রেডিও আয়োডিন থেরাপি আমরা কাদেরকে দিব, কাদেরকে দিব না, তোমাদের আইডিয়া আছে? রেডিও আয়োডিন থেরাপি কোনো প্রেগনেন্ট মহিলাকে দেওয়া যাবে না, ঠিক আছে? আরেকটা জিনিস হলো গ্রেভস অফথেলমোপ্যাথি। যাদের গ্রেভস অফথেলমোপ্যাথি আছে, চোখের যাদের মানে অফথেলমোপ্যাথি নিয়ে যারা প্রেজেন্ট করতেছে, তাদেরকেও আমরা এই রেডিও আয়োডিন থেরাপি দিব না, কারণ দিলে দেখা যাবে অফথেলমোপ্যাথি আরো বেড়ে যেতে পারে। এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। আর রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার আগে যে জিনিসটা করতে হবে, পেশেন্টের ইউ থাইরয়েড বানাইতে হবে, সম্ভব হলে ড্রাগ দিয়ে। যাদের সম্ভব না তাদেরকে আমরা হয়তো মানে পারলাম না, কিন্তু সম্ভব হলে পেশেন্টদেরকে, যাদেরকে আমরা রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার প্ল্যান করতেছি, সম্ভব হলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ আগে দিয়ে তাদেরকে ইউ থাইরয়েড করে তারপরে আমরা রেডিও আয়োডিন থেরাপি দিব। না দিলে কি অসুবিধা হতে পারে? পেশেন্টের থাইরয়েড ক্রাইসিস হতে পারে। একইভাবে পেশেন্টকে থাইরয়েডেক্টমি করার আগে, থাইরয়েড অপারেশন করার আগেও পেশেন্টকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে ইউ থাইরয়েড করে তারপর আমরা অপারেশনে যাই। আদারওয়াইজ পেশেন্ট মে গো ইনটু থাইরয়েড স্টর্ম। থাইরয়েড স্টর্মে গিয়ে বেশ কিছু রোগী মারা যায় অপারেশনে যাওয়ার সময় বা রেডিও আয়োডিন থেরাপির সময়। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সম্ভব হলে ম্যাক্সিমাম পেশেন্টদেরকে রেডিও আয়োডিন থেরাপি হোক বা ওই যেটা বললাম সার্জারি হোক, দুইটাতেই যাওয়ার আগে আমাদেরকে একটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, থাইরয়েড নিয়ে ডিটেলস আরো অন্যদিন আলাপ করবো, একটু অন্য টপিক নিয়ে একটু আলাপ করি। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। হ্যাঁ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা আমাদের কিন্তু ওয়ার্ডে খুবই একটা কমন একটা সমস্যা। এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো তোমরা নিশ্চয় কিছু পড়ছো না? কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের কি আছে? বেশিরভাগ ওয়ার্ডে আমরা যেটা পাই হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, হ্যাঁ, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া। এইগুলা তোমাদের সাথে ডিসকাশন কি করা হয়েছিল? তোমাদের ব্যাচে কি আলোচনা হয়েছে? জি না স্যার, হয় নাই। আচ্ছা, তাইলে এই জিনিসগুলো সামান্য একটু বলি, হয়তো ডিটেলসে আজকে পুরোপুরি যাব না, একটু একটু বলে যাই। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হ্যাঁ, তো এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে তোমার ম্যানেজমেন্টে জানতে হবে যে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি ম্যানেজ না করতে পারি তাইলে কিন্তু পেশেন্ট মে ডাই। বিশেষ করে এখন এই যে করোনা সিচুয়েশনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা খুব বেশি হচ্ছে। করোনাতে কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়? হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্লোরিমিয়া, এই মানে ফিচারগুলো বেশি নিয়ে আসতেছে, এবং এই পেশেন্টদেরকে ম্যানেজ আমাদের করতে হবে। তোমরাও কয়েকদিন পরে আশা করা যায় ডাক্তার হয়ে যাবা, এবং এই করোনা যে কতদিন থাকবে সেটা আল্লাহই জানে, যার জন্য তোমাদেরকে এইগুলা ম্যানেজমেন্টটা সবই জানতে হবে। এখন আমাদের কোথায় সোডিয়াম বেশি, কোথায় পটাশিয়াম বেশি,
সেই জিনিসগুলা খেয়াল করো। হ্যাঁ, আমাদের এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু ডিফারেন্স আছে এবং ইনফ্যান্টের আরো ডিফারেন্স আছে। এখন ওমেনের শরীরে ওয়াটারের পরিমাণটা কম কেন? এটার কারণ হলো এই ফ্যাট। হ্যাঁ, কারণ ওমেনের শরীরে ফ্যাট কন্টেন্টটা বেশি। এখন আমাদের শরীর এই জিনিসগুলো তো ফিজিওলজি, তোমাদের এগুলো তো জানা থাকার কথা যে আমাদের শরীরে কি পরিমাণে কি আছে। আমাদের এই যে সলিড আছে মাত্র 40%, 60% ওয়াটার আছে। এই ওয়াটার কোথায় কিভাবে ডিস্ট্রিবিউশন আছে এগুলো তো তোমাদের জানাই আছে। আমাদের এই ইনসেন্সিবল লসের কথা মাথায় রাখতে হবে যে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স আমাদের বডিতে যেটা জানতে হলে আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে সবসময় কিছু ওয়াটার তৈরি হচ্ছে এবং আমাদের শরীর থেকে ইনসেন্সিবল লসের মাধ্যমে কিছু বের হয়ে যাচ্ছে। এই ইনসেন্সিবল লসের মধ্যে স্কিন থেকে আমাদের যে সোয়েটিং হচ্ছে, আমাদের শ্বাসের সাথে লাংসের মাধ্যমে কিছু বের হচ্ছে, জিআই ট্র্যাক্ট থেকেও বের হচ্ছে, কিডনি দিয়ে বের হচ্ছে। এগুলা তো আমরা জানি যে যদি লুজ মোশন হয় সেটাতে আমাদের ফ্লুইড লস হয়। কিডনি দিয়ে তো সবসময় আমাদের ফ্লুইড যাচ্ছে। আমাদের ইনটেক পানি আমরা খাই, সেই পানিটার নামই জীবন, কিন্তু এই পানি যদি একজন খুব বেশি পরিমাণে খেয়ে নেয় তাহলে সেই পানির নামই কিন্তু মরণ। তোমরা কি বলতে পারবা পানি খেয়ে মানুষ কি মারা যেতে পারে? তোমাদের ধারণা আছে? মারা যেতে পারে। গুড। তাহলে এই পানি বিশেষ করে যারা অ্যাথলেট, যারা খুব বেশি হয়তো এক্সারসাইজ করে আসছে, এসেই যদি প্রচুর পরিমাণে পানি খেয়ে নেয় তাইলে এই হিমোডাইলিউশন হয়ে হাইপোনেট্রিমিয়া হয়ে তার সেরিব্রাল ইডিমা হয়ে হি মে ডাই। তাইলে যে কোনো এক্সারসাইজ করার পর নিয়ম হলো অল্প 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 পানি ধীরে 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 খাওয়া। হ্যাঁ, একসাথে বেশি পানি খাওয়া যাবে না। একটা মা যদি বাচ্চাকে বেশি পরিমাণে পানি খাওয়ায় দেয় তাহলে এই পানিটাই বাচ্চার জন্য মরণের কারণ হয়ে যাবে। তাহলে এটা মনে রাখতে হবে যে পানি দরকার, কিন্তু সেটা নিয়ম মাফিক খাইতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে ইনসেন্সিবল লস যেটা হচ্ছে সেটা মনে রাখতে হবে যে আমাদের ওয়েদারের টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক আছে। যদি জ্বরের রোগী থাকে, জ্বর হলে কিন্তু টেম্পারেচার বেড়ে যায় এবং ইনসেন্সিবল লস কিন্তু বেড়ে যায়। বেশি বেশি যদি শ্বাস নেয় রোগী তাহলে শ্বাসের সাথে তার লাংস থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড আউট হয়ে যায় এবং এটা লস, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এগুলা ডিটেলস তোমাদের দরকার, সময় নাই এখন। এই যে আমাদের ফ্লুইড ব্যালেন্স, এই ফ্লুইড ব্যালেন্সের সাথে হরমোনের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শরীরে অ্যালডোস্টেরনের একটা বিরাট একটা রোল আছে, এডিএইচ এর একটা রোল আছে এবং নেট্রিউরেটিক পেপটাইড এটার একটা ইম্পর্টেন্ট রোল আছে। হরমোনের মধ্যে এই যে অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম রিটেনশন করে, পটাশিয়াম এক্সক্রিশন করে। তাইলে অ্যালডোস্টেরন শরীরে যদি বেড়ে যায় তাইলে কি হবে? সোডিয়াম রিটেনশন হবে এবং পটাশিয়াম এক্সক্রিশনের কারণে পেশেন্ট মে ডেভেলপ হাইপোক্যালিমিয়া। বিশেষ করে হাইপার অ্যালডোস্টেরন পেশেন্টের হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া নিয়ে পেশেন্ট আসতে পারে। মাঝে মাঝে আমাদের ওয়ার্ডে আমরা কিন্তু পাই
হ্যাঁ, হাইপার অ্যালডোস্টেরনিজম। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অ্যালডোস্টেরন আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। এডিএইচ এর ইম্পর্টেন্স তো তোমাদের জানাই আছে যে এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। হ্যাঁ, এটা কিন্তু ডায়ুরেসিসের সাথে সম্পর্কিত। নেট্রিউরেটিক পেপটাইড, এই নেট্রিউরেটিক পেপটাইড গুলা মাথায় রাখতে হবে, বিশেষ করে এখন বিএনপি লেভেল। হ্যাঁ, আমরা বেশি ওয়ার্ডে যেটা ইউজ করতেছি সেটা হলো এন টার্মিনাল প্রো বিএনপি। এই এন টার্মিনাল প্রো বিএনপি আমাদেরকে অনেক হেল্প করতেছে ইন দ্য ম্যানেজমেন্ট অফ হার্ট ফেইলিয়ার। হার্ট ফেইলিয়ার পেশেন্টদের ম্যানেজমেন্টে আমাদের হেল্প করতেছে। আচ্ছা, এখন সোডিয়াম সম্পর্কে আমাদের একটু আলোচনা করা দরকার। এই সোডিয়াম আমাদের শরীরের ইম্পর্টেন্ট একটা ইলেকট্রোলাইট, যেটা হাইপোনেট্রিমিয়া আমাদের অনেক সময় ওয়ার্ডে তোমরা পাবা। সেই হাইপোনেট্রিমিয়া ম্যানেজমেন্ট তোমাদের জানতে হবে। হাইপোনেট্রিমিয়া পেশেন্ট অনেক সময় কি প্রেজেন্টেশন নিয়ে আসে, পেশেন্টের হাইপোনেট্রিমিয়া কি কারণে আসে, সেই জিনিসগুলো তোমাদের ডিটেলস পড়তে হবে। সোডিয়াম যদি কারো 110-এর নিচে নেমে যায় তাহলে তার নিউরোলজিক্যাল সিমটম দেখা দেবে, এবং কিছু কিছু কেসে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত ইউজ করতে হয়। কিন্তু এই 3% সোডিয়াম ক্লোরাইড যদি ইনডিসক্রিমিনেট ইউজ হয় তাহলে কিন্তু বিপদের কারণ হতে পারে। যেমন যে পেশেন্টের এই যে হাইপোনেট্রিমিয়া, এই হাইপোনেট্রিমিয়া শুধু এই আমাদের সিভিয়ারিটি দেখলেই হবে না, এটা রেপিডিটি অফ অনসেট সেটা আমাদের দেখতে হবে। যে পেশেন্টের এই যে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, হ্যাঁ, সোডিয়াম অনেক কমে গেছে, কমে গেলেই তুমি কিন্তু 3% সোডিয়াম ক্লোরাইড দিবা না। কারণ যদি পেশেন্ট এটা ক্রনিক হয়, পেশেন্টের আস্তে 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 যদি কমে থাকে, তুমি দিয়ে দিলা 3% সোডিয়াম ক্লোরাইড, তাইলে কিন্তু পেশেন্টের উল্টা ক্ষতি হইতে পারে। কেউ একজন বলতে পারবা কি ক্ষতি হইতে পারে? যে কোনো একজন বলো, কেউ বলতে পারতেছো না? আচ্ছা, এই যে লাস্টে একটা কথা লেখা আছে, সেন্ট্রাল পন্টাইন মাইলিনোলাইসিস। সেন্ট্রাল পন্টাইন মাইলিনোলাইসিস এটা হয় কারণ তুমি যদি যার ক্রনিক হাইপোনেট্রিমিয়া আছে, যার মানে রেপিডিটি অফ অনসেট তেমন একটা নাই, স্লোলি আস্তে 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 অ্যাডাপ্টেশন হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এটা কারেকশন করতে গেলা, তখন কি হবে? মাইলিন শীটগুলা সব নষ্ট হয়ে যাবে এবং মিড ব্রেইনের পন্স যে এরিয়াটা আছে, এই পন্সের মধ্যে দেখা যাবে ইনফাকশন হয়ে গেছে, স্ট্রোক লাইক ফিচার হয়ে গেছে, এবং পেশেন্টের তুমি উপকার করতে গিয়ে অপকার হয়ে যেতে পারে। তাহলে আমাদের স্যাররা আমাদেরকে যেটা শিখাইছেন, হ্যাঁ, ট্রাই টু বি এ হিলার, ইফ নট ট্রাই নট টু বি এ কিলার। তাইলে কি করতে হবে? তুমি পারলে মানুষের উপকার করবা, না পারলে পেশেন্টের যাতে ক্ষতি না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাইলে এইখানে যেটা করতে হবে, পেশেন্টের আমাদের দেখতে হবে হাইপোনেট্রিমিয়া আসার পর হিস্ট্রি নিয়ে, যেটা কি একিউট না ক্রনিক। একিউট যদি হয়, খুব একিউট কন্ডিশনে, তখন 3% সোডিয়াম ক্লোরাইড দেওয়া যেতে পারে, আরো অনেক কিছু কনসিডারেশনে পড়ে। কিন্তু ক্রনিক হলে কোনো অবস্থাতে দেওয়া উচিত না, দিলে উল্টা ক্ষতি হইতে পারে। তাহলে বিশেষ করে পেশেন্ট যদি একিউট হয় তাহলে পেশেন্ট মে কাম উইথ সিজার, হ্যাঁ, কমা। এই কেসে তোমার হিস্ট্রি নিয়ে প্রয়োজনে আমরা দিতে পারি, এবং এই সময় আমরা যখন দেই তখন সাথে লুপ ডায়াবেটিক্স দিয়ে পেশেন্টকে আমরা ম্যানেজ করি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে হাইপোনেট্রিমিয়া আমরা যেটা জানি যে 135 এর নিচে নামলেই কিন্তু হাইপোনেট্রিমিয়া আমরা বলি। কিন্তু এই হাইপোনেট্রিমিয়ার যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হলো একিউট আর ক্রনিক। এই একিউটটা মানে হলো 48 আওয়ার্স, 2 দিনের মধ্যে যদি কোনো পেশেন্টের খুব তাড়াতাড়ি কমে যায়
তাহলে সেটা আমরা বলবো একিউট। তাইলে হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট, এবং পুরনো যদি কোনো ইলেকট্রোলাইট রিপোর্ট থাকে সেটা ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্টের পুরনো ইলেকট্রোলাইট রিপোর্ট না থাকে তাইলে তোমাকে হিস্ট্রি দিয়ে ডিপেন্ড করতে হবে যে পেশেন্টের এই হাইপোনেট্রিয়ামে কি অ্যাকুট না ক্রনিক। আর 48 ঘন্টার বেশি সময়ের মধ্যে যদি এটা হয়ে থাকে তাইলে কিন্তু পেশেন্টের এটা আমরা বলবো ক্রনিক হাইপোনেট্রিমিয়া। এবং ক্রনিক হাইপোনেট্রিমিয়াতে 3% সোডিয়াম ক্লোরাইড কখনো দেওয়া যাবে না। এই পেশেন্টদেরকে দিতে হবে এই নরমাল স্যালাইন। এক্সেপশন হলো যদি পেশেন্টের কোনো কার্ডিয়াক প্রবলেম থাকে, কোনো রেনাল প্রবলেম থাকে, হ্যাঁ, ওইগুলা কেসে কিছু সিলেক্টিভলি আমরা হয়তো দিতে পারি। আদারওয়াইজ ক্রনিক হাইপোনেট্রিমিয়া পেশেন্টকে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিব না। এই ধরনের পেশেন্টকে আমরা নরমাল স্যালাইন দিয়ে ইউজ করবো, 0.9% নরমাল স্যালাইন যেটা, সেটা দিয়ে আমরা কারেকশন করবো। তাহলে এই হাইপোনেট্রিমিয়া আমরা যখন ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশনের মধ্যে খেয়াল রাখতে হবে যে হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া, ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া, হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়া, রিডিস্ট্রিবিউটিভ হাইপোভলিমিয়া না সিউডো হাইপোনেট্রিমিয়া। হ্যাঁ, এখন কেউ কি বলতে পারবা হোয়াট ইজ সিউডো হাইপোনেট্রিমিয়া? তোমাদের কেউ এইটা সম্পর্কে ধারণা আছে? সিউডো হাইপোনেট্রিমিয়া, আচ্ছা তা আমি বলি। যেমন কিছু পেশেন্ট আছে, হ্যাঁ, পেশেন্টের এই হাইপারগ্লাইসেমিয়া অথবা পেশেন্টের হাইপার লিপিডিমিয়া, হ্যাঁ, হাইপার লিপিডিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, এই ধরনের কন্ডিশনে দেখা যায় পেশেন্টের হাইপোনেট্রিমিয়া পাওয়া যেতে পারে। তাইলে এটাকেও আবার কারেকশন করে দেখতে হয় হাইপোনেট্রিমিয়াকে, যেটা আসলে কারেক্ট মানে হাইপোনেট্রিমিয়া না সিউডো হাইপোনেট্রিমিয়া। হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া খেয়াল করো, হ্যাঁ, এইটা কি, এইখানে কি হয়? এইখানে আমরা হাইপোভলিমিয়া যেহেতু আছে, হ্যাঁ, আমরা যদি হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া এটা ডেভেলপ করতেছে কি, আমরা যদি কোনো পেশেন্টকে কি করব, হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টের কি কারণে হাইপোনেট্রিমিয়া হলো। কিছু কারণ আছে রেনাল লস, কিছু আছে নন রেনাল লস। নন রেনাল লস যেমন জিআই লস, পেশেন্টের ভমিটিং, ডায়রিয়া, হ্যাঁ, বা প্যানক্রিয়াটাইটিস যদি হয় বা ফিস্টুলা যদি থাকে, সেখান থেকে যদি জিআই লস হয় এটা একটা কারণ হতে পারে। এক্সেসিভ সোয়েটিং হতে পারে। থার্ড স্পেসিং অফ ফ্লুইড যেমন এসাইটিস, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটাইটিস, বার্ন, এইগুলাতে মানে দেখা গেছে যে থার্ড স্পেসে চলে গেছে ফ্লুইড, যার জন্য হাইপোভলিমিয়া ডেভেলপ করছে। সেরিব্রাল সল্ট ওয়েস্টিং সিনড্রোম, সেরিব্রাল সল্ট ওয়েস্টিং সিনড্রোমেও হতে পারে হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া। আচ্ছা, ট্রমেটিক ব্রেন ইনজুরি যদি হয়, সাবআরাকনয়েড হেমোরেজ যদি হয়, ইন্ট্রাক্রেনিয়াল কোনো সার্জারি করা হয়, অথবা এই মানে এই কারণগুলা আমরা এনিউরিজমাল যদি মানে কোনো কন্ডিশন থাকে সেটাতে হতে পারে মানে নন রেনাল লস। রেনাল লসের মধ্যে একিউট ক্রনিক রেনাল ইনসাফিসিয়েন্সি অথবা ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স যদি একটা কমন কারণ কিন্তু আমাদের দেশে ডায়ুরেটিক্স। আমি বিশেষ করে অনেক রোগী পাইছি যে ওভারজিলাস ডায়ুরেটিক থেরাপির কারণে পেশেন্ট মে কাম উইথ হাইপোনেট্রিমিয়া। একজন পেশেন্টের হাইপারক্যালেমিয়া হলো, সাথে সাথে এমন ডায়ুরেটিক্স দেওয়া হলো যে পেশেন্ট মে ডেভেলপ হাইপোনেট্রিমিয়া। ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া, এটা আমাদের আবার জানতে হবে যে ইউভলিমিক কি কারণে হতে পারে। যেমন একটা কারণ হলো সাইকোজেনিক পলিডিপসিয়া। সাইকিয়াট্রিক পেশেন্ট খুব পানি খায়, হ্যাঁ, দেখা গেল খুব পানি খেয়ে খেয়ে, হ্যাঁ, পেশেন্টের হাইপোনেট্রিমিয়া হয়ে গেল। তাহলে এটা কি হলো? ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া। একটা বাচ্চাকে তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ফ্রি ওয়াটার যদি খাওয়াই দাও, বেশি বেশি করে মা পানি খাওয়াই দিল, যেটা বললাম, তাইলে এই ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া হতে পারে। বাওয়েল প্রিপারেশন আমরা নেই কলোনোস্কোপিতে, কোলোরেক্টাল সার্জারিতে, ওইটার একটা কমপ্লিকেশন হিসাবে ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া হতে পারে। হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়া, হ্যাঁ, এখানে যেটা কারণ রেনাল হইতে পারে, নন রেনাল হতে পারে। আমাদের ওয়ার্ডে কিন্তু এই কেসগুলা কমনলি আমরা পাই। এর মধ্যে একটা কারণ হলো সিরোসিস, কনজেস্টিভ হার্ট ফেইলিয়ার, নেফ্রোটিক সিনড্রোম। এই তিনটা জিনিস তোমরা সব সময় মাথায় রাখতে হবে
যে হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া, সিরোসিসের পেশেন্ট আসতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার পেশেন্ট আসতে পারে, নেফ্রোটিক সিনড্রোম আসতে পারে, এই পেশেন্টরা আসবে হাইপোনেট্রিমিয়া নিয়ে। তাইলে এই পেশেন্টদের ম্যানেজমেন্ট কিন্তু একটু ডিফারেন্ট। এখানে ওয়াটার রেস্ট্রিকশনের একটা ব্যাপার স্যাপার আছে, কি পরিমাণে পানি খাবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ম্যানিটল, যদি কোনো পেশেন্টকে আমরা ম্যানিটল ইনফিউশন দিই, ম্যানিটল ইনফিউশন দিলে কিন্তু এইখানে রিডিস্ট্রিবিউটিভ হাইপোনেট্রিমিয়া হইতে পারে। আচ্ছা, হাইপারনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া একটা কারণ হলো যেমন ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাসে এডিএইচ যদি বডিতে না থাকে তাইলে কি হবে, পেশেন্ট বেশি বেশি পেশাব করবে। একদম ডায়াবেটিক ইনসিপিটাস পেশেন্ট 5 লিটার থেকে 10 লিটার পেশাব ডেইলি করবে। হ্যাঁ, তার এডিএইচ যেটা না থাকার কারণে সে বেশি বেশি এইভাবে পেশাব করবে। পেশাব করলে এটা থেকে কি কমপ্লিকেশন হতে পারে, হাইপারনেট্রিমিয়া হতে পারে। হাইপারনেট্রিমিয়ার এই যে সাইন সিমটমের জন্য ওরা বলে একটা নিউমোনিক আছে ফ্রাইড সল্ট। ফ্রাইড সল্টের মানে এই সাইন সিমটম যেমন ফ্লাশড স্কিন, ফিভার, রেস্টলেসনেস, ইরিটেবল, অ্যানশাস, কনফিউজড, ইনক্রিজ ব্লাড প্রেশার, ফ্লুইড রিটেনশন, ইডিমা, হ্যাঁ, এই জিনিসগুলা মনে রাখার জন্য একটা নিউমোনিক বানাইছে ওরা ফ্রাইড সল্ট। হাইপারনেট্রিমিয়ার সাইন সিমটম। হাইপারনেট্রিমিয়া একটা এক্সেস ওয়াটার লস, যেমন এখন অনেক গরম পড়ছে, অনেক জায়গায় অনেক গরম পড়ছে, এবং যদি হিট এক্সপোজার বেশি বেশি হয়, হ্যাঁ, তাইলে কিন্তু এক্সেস ওয়াটার লস হইতে পারে। যেমন ডায়াবেটিস ইনসিপিটাসেও কি হয়, বেশি বেশি যদি মানে সে পেশাব করে কিন্তু পানি যদি ঠিক মতো না খায় তাইলে এক্সেস ওয়াটার লস হয়ে হাইপারনেট্রিমিয়া হতে পারে। হ্যাঁ, কারেকশনের জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে এগুলো মনে রাখতে হয়, যে আমরা কিভাবে কারেকশন করি, ওয়াটার ডেফিসিট কিভাবে আমরা এই যে সোডিয়াম কারেকশন করি, এখানে ফর্মুলাগুলো আছে, এগুলা মনে রাখতে হয়। আচ্ছা, পটাশিয়াম সম্পর্কে একটু আলাপ করা যাবে কিনা, আজকে তো সময় নাই না। আচ্ছা, পটাশিয়ামে একটা জিনিস মনে রাখতে হবে, এই ইসিজিটা একটু মনে রাখো তোমরা। এই ইসিজিতে এই যে খেয়াল করো, এইখানে আমরা ইসিজিতে ইউ ওয়েভটা কিসে পাই খেয়াল করো। এই যে আমরা দেখলাম এইখানে এটা হলো পি কিউ আর এস টি, টি এর পরে একটা, এইটা টি ওয়েভের পরে আরেকটা ওয়েভ, এটা হলো ইউ ওয়েভ। এই ইউ ওয়েভটা যদি পাওয়া যায় তাহলে আমরা চিন্তা করব হাইপোক্যালিমিয়া। আর টল টি যদি আমরা পাই, হ্যাঁ, টল টি, প্রলং কিউআরএস কমপ্লেক্স, লং পিআর ইন্টারভেল, হ্যাঁ, এই জিনিসগুলা যদি পাই আমরা তাইলে চিন্তা করব আমরা হাইপারক্যালিমিয়া। এখানে খেয়াল করো, এই যে ইউ ওয়েভের কারণে টিটা বাইফেজিক হয়ে গেছে, বাইফেজিক টি ওয়েভ বলতে পারে, অথবা প্রমিনেন্ট ইউ ওয়েভ, এটা হলো হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়াতে কি হয়, এসটি সেগমেন্টটা ডিপ্রেসড হয়ে যায়। এসটি সেগমেন্ট এই লেভেলে থাকার কথা, এই যে এইটা থেকে খেয়াল করো তোমরা, এই লেভেলে এসটি সেগমেন্ট থাকার কথা, একটু ডিপ্রেসড হয়ে গেছে। তাহলে ডিপ্রেসড এসটি সেগমেন্ট আর এই যে বাইফেজিক টি ওয়েভ এন্ড প্রমিনেন্ট ইউ ওয়েভ, এটা যদি আমরা পাই তাহলে হাইপোক্যালিমিয়া চিন্তা করব। তাহলে ইসিজি আমাদেরকে কিন্তু এই পটাশিয়ামের অ্যাবনর্মালিটি ডিটেকশনে খুবই হেল্প করে। কারণ অনেক সময় আমরা ইলেকট্রোলাইট রিপোর্ট পাইতে দেরি হয়, তখন আমরা ওয়ার্ডে কি করি, সাথে সাথে একটা ইসিজি করে চেষ্টা করি যে কোনো অ্যাবনর্মালিটি আমরা ধরতে পারি কিনা। হাইপোক্যালিমিয়ার কারেকশনের এই ফর্মুলা আছে, এগুলা তোমরা মনে রাখার চেষ্টা করবা। হাইপারক্যালিমিয়া কারেকশন, এটাও একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের একজন ডাক্তার সাহেব রিসেন্টলি হাইপোক্যালিমিয়া কারেকশন করতে গিয়ে হাইপারক্যালিমিয়া হয়ে ওনার ওয়াইফই উনি মানে মারা গেল, উনি ম্যানেজ করতে গিয়ে এই সমস্যায় পড়ছে। তাইলে একটা জিনিস মনে রাখতে হবে, হাইপোক্যালিমিয়া কারেকশন করার সময় খেয়াল রাখতে হবে যে হাইপারক্যালিমিয়া যেন না হয়। এই জন্য সবাইকে আইবি ইনফিউশন না দিয়ে, হ্যাঁ, অনেক সময় আমরা ওরাল কারেকশন করি, হ্যাঁ, ওরাল কারেকশনেও অনেক হাইপোক্যালিমিয়া কারেকশন হয়, হাইপারক্যালিমিয়া হয় না। কিন্তু আইভি ইনফিউশন বিশেষ করে পটাশিয়ামের দিতে গিয়েই
অনেকের হাইপারক্যালিমিয়া হয় এবং এই হাইপারক্যালিমিয়া থেকে কার্ডিয়াক এরিথমিয়া হইতে পারে, হাইপোক্যালিমিয়া থেকেও কার্ডিয়াক এরিথমিয়া হইতে পারে। এই জন্য খেয়াল রাখতে হবে যে হাইপারক্যালিমিয়া কারেকশন, হাইপোক্যালিমিয়া কারেকশন খুবই জুডিশিয়াসলি করতে হয়, আইডিয়ালি করতে হয় আইসিইউ সাপোর্টে। যাদের সুযোগ আছে আইসিইউ সাপোর্টে রাখলে, যেখানে আমাদের কার্ডিয়াক মনিটরিং এর সুযোগ আছে, সেটা হলো আইডিয়াল। ওরালে কারেকশন করলেও কি সাপোর্ট লাগবে? ওরালি কারেকশনের সাপোর্ট দরকার নেই। ওরালি কারেকশন আমরা তো ওয়ার্ডে হরদম করতেছি, সেটাতে এই আইসিইউ সাপোর্টের দরকার পড়ে না। দেখা যায় যে মোটামুটি পেশেন্ট মানে কার্ডিয়াক এরিথমিয়া ডেভেলপ করে না, কিন্তু যাদেরকে আমরা আইভি কারেকশন করতে যাই, আইডিয়ালি হলো তোমাকে করতে হবে আইসিইউ সাপোর্ট। আইসিইউ সাপোর্ট না থাকলে তোমাকে ইসিজি বারবার করতে হবে, এই কি নাম ইলেকট্রোলাইট বারবার করতে হবে, করে তোমাকে হেল্প নিতে হবে। এখানে এবিজি তোমাকে খুব একটা হেল্প করবে না, কারণ এবিজির যে রিপোর্ট আমরা পাই ইলেকট্রোলাইটস এর, সেটা কিন্তু একুরেট হয় না, যার জন্য এবিজি করে তুমি হেল্প পাবা না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই কি নাম যেটা বললাম ওইগুলোই করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, হাইপোনেট্রিমিয়া কারেকশনে একটা আমরা হিসাব করি যে ডেইলি আমাদের 8 থেকে 10 মিলিমোলের বেশি আমরা কারেকশন করব না। এই যে সেন্ট্রাল পন্টাইন মাইনুলাইসিস যে কথাটা বলছিলাম, সেটা হয় কেন? রেপিড কারেকশন। তোমার হয়তো পেশেন্টের 105 আছে, তুমি একদিনেই চেষ্টা করলা যে একেবারে 15-20 তুলে দিতে, তখনই কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যায়। আস্তে আস্তে কারেকশন করতে হয়, কারণ ব্রেইনের মধ্যে সেরিব্রাল ইডিমা যেন ডেভেলপ না করে। ব্রেইনের একটা অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে, এই জন্য স্লোলি কারেকশন করাটা উচিত। আচ্ছা, ক্যালসিয়াম নিয়েও ডিটেলস অন্য সময় যদি সুযোগ পাওয়া যায় আলাপ করা যাবে, যে আমাদের ওয়ার্ডে মাঝে মাঝে আমরা হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া পেশেন্ট কিন্তু পাই। তো এই এন্ডোক্রাইন ডিসঅর্ডারের মধ্যে কিন্তু আমরা হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া অনেক পেশেন্ট পাই। বস্টেক সাইন, এই বস্টেক সাইন তোমাদের খেয়াল রাখতে হবে। ট্রোজাস সাইন খেয়াল রাখতে হবে, এগুলা অনেক সময় পরীক্ষায় ধরা হয়। হোয়াট ইজ বস্টেক সাইন, হোয়াট ইজ ট্রোজাস সাইন, হাইপোক্যালসিমিয়া কিভাবে কারেকশন করতে হবে। হাইপোক্যালসিমিয়া কারেকশনের সময় আমরা কিন্তু আইভি কারেকশন করি, কিন্তু সেটা তোমাকে খেয়াল রাখতে হবে যে ভেরি স্লোলি করতে হবে। আইভি তুমি যখন ক্যালসিয়াম দিতে যাবা, তখন এটাকে ডাইলিউট করে দিতে হবে এবং ভেরি স্লোলি দিতে হবে। এইখানে সিস্টাররা যেন তাড়াহুড়া না করে, সিস্টারদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে যে ভেরি স্লোলি সময় নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে বাটারফ্লাই নিডল দরকার লাগায় স্লোলি আস্তে 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 দেন। তাড়াতাড়ি দিতে গেলে পেশেন্টের টেকিকার্ডিয়া হবে, কার্ডিয়াক প্রবলেম দেখা দিবে। আচ্ছা, বিশেষ করে হাইপার প্যারাথাইরয়েডিজম পেশেন্ট আমরা অনেক সময় ওয়ার্ডে পাই। হাইপার প্যারাথাইরয়েডিজম পেশেন্ট কি নিয়ে আসে? হাইপার ক্যালসিমিয়া নিয়ে পেশেন্ট আসে। তাহলে হাইপার ক্যালসিমিয়া আমাদের আরেকটা ওয়ার্ডে আমরা বেশি পাই, সেটা হলো মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা পেশেন্ট ওয়ার্ডে আমরা প্রায় পাই। সেই মাল্টিপল মায়োলোমা পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া আমরা পাই। এখন হাইপার ক্যালসিমিয়া পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আমরা কি করি? প্রথমেই কি করি? স্যালাইন দিই, নর্মাল স্যালাইন উইথ ফ্লুসিমাইড। এই যে স্যালাইন, ডায়ুরেসিস এন্ড ফ্লুসিমাইড, এইটাই আমাদের ওয়ার্ডে কিন্তু একটা মেইন ম্যানেজমেন্ট। তারপরে আমরা যেটা করি সেটা হলো এই বিসফসফোনেট যেটা, এই বিসফসফোনেট ইনজেকশন আছে, এই বিসফসফোনেট ইনজেকশন আমরা ওয়ার্ডে দিই। তাইলে এটা মনে রাখতে হবে যে হাইপার ক্যালসিমিয়া পেশেন্ট আমাদের ওয়ার্ডে আমরা কিন্তু পাই। হাইপোম্যাগনেসিমিয়া, এই ম্যাগনেসিয়াম একটা ইম্পর্টেন্ট একটা আমাদের ইলেকট্রোলাইটস, যেটার কারণে অনেক পেশেন্ট বিশেষ করে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যায়। দেখা যায় প্রি অপারেটিভলি নিয়ম হলো ম্যাগনেসিয়াম লেভেল একটু চেক করে রাখা দরকার। ম্যাগনেসিয়াম যাদের কম আছে, হাইপোম্যাগনেসিমিয়া, ওরা বিশেষ করে সার্জারির পরে, বিশেষ করে অ্যানেস্থেসিয়ার হ্যাজার্ডের কারণে অনেকের দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। এই কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট, আমি যেমন আইসিইউতে যখন কাজ করি,
পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট বেশ কিছু ম্যানেজ করতে গিয়ে দেখলাম অনেকেরই ম্যাগনেসিয়াম লেভেলটা কম। তার কারণ আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই যে ম্যাগনেসিয়াম লেভেলটা আগে থেকে চেক করার, যে ম্যাগনেসিয়াম নরমাল আছে কিনা। হ্যাঁ, ম্যাগনেসিয়াম নরমাল না থাকলে পেশেন্ট মে বি ইন রিস্ক অফ কার্ডিয়াক অ্যারেস্ট। তাইলে ম্যাগনেসিয়াম লেভেল আমাদের একটা মনে রাখতে হবে, যে ম্যাগনেসিয়াম একটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট যেটা আমাদের দরকার। বিশেষ করে হাইপোক্যালিমিয়া পেশেন্ট যারা আছে, এই হাইপোক্যালিমিয়া পেশেন্টের ম্যানেজমেন্টের সময় অনেক রোগীর আমরা দেখি হাইপোক্যালসিমিয়া আছে, অনেক রোগীর হাইপোম্যাগনেসিমিয়া আছে। এখন তুমি যতই পটাশিয়াম দিচ্ছ, হাইপোক্যালিমিয়া কারেকশন হচ্ছে না। তার কারণ হলো পেশেন্টের ম্যাগনেসিয়াম কম আছে। ম্যাগনেসিয়াম সাথে যদি আমরা কারেকশন না করি, ক্যালসিয়াম লেভেল যদি কারেকশন না করি, তাইলে দেখা যাবে এই হাইপোক্যালিমিয়া কারেকশনই হবে না। হ্যাঁ, তাইলে রেজিস্ট্যান্ট হাইপোক্যালিমিয়া পেশেন্ট যারা আছে, যাদেরকে অনেক আমরা পটাশিয়াম খাওয়াচ্ছি কিন্তু কারেকশন হচ্ছে না, তাদের অবশ্যই ম্যাগনেসিয়াম লেভেল দেখতে হবে, ক্যালসিয়াম লেভেল দেখতে হবে। যদি ম্যাগনেসিয়াম কম থাকে, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ইনজেকশন আছে। হ্যাঁ, আমরা বিশেষ করে গাইনি ওয়ার্ডে বেশি বেশি ম্যাগনেসিয়াম ইউজ করতে দেখি। ওইখানে নেলেপসিন নামে একটা ইনজেকশন খুব বেশি ইউজ হয়। আমরা মেডিসিন ওয়ার্ডেও যাদের বিশেষ করে হাইপোক্যালিমিয়া আছে, সাথে হাইপোম্যাগনেসিমিয়া বা ক্যালসিমিয়া আছে, তাদেরকে আমরা হাইপোম্যাগনেসিমিয়া কারেকশনের জন্য ওই ম্যাগনেসিয়াম ইনজেকশন দিতে পারি। এবং এটাও কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম মানে কমলেও বিপদ, বেশি বাড়লেও বিপদ। এই জন্য এখানে স্লোলি কারেকশন করতে হবে, স্লো আইভি দিতে হবে এবং মনিটরিং করতে হবে, যে পেশেন্টের ম্যাগনেসিয়াম লেভেল আবার নর্মালের চেয়ে বেশি না হয়ে যায়, কারণ বেশি হয়ে গেলেও আরেক বিপদ। তাইলে খুব জুডিশিয়াসলি আমরা ম্যাগনেসিয়াম কারেকশন করব, জুডিশিয়াসলি আমরা ক্যালসিয়াম কারেকশন করব, তাহলে কিন্তু আমাদের হাইপোক্যালিমিয়া পেশেন্টের কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা আরো সুযোগ পাইলে আরো বিভিন্ন টপিকস নিয়ে ডিটেলস আলোচনায় যাব। আজকে তো সময় শেষ। হ্যাঁ, তোমাদের সাথে কিছু গল্প গুজব হলো। জানি না তোমাদের এই গল্প গুজবের মাধ্যমে কোনো উপকার হয়েছে কিনা। আমি যেহেতু এখনো পুরোপুরি সুস্থ না, আমার মেডিসিন চলতেছে, চিকিৎসা চলতেছে, তবে আগের চেয়ে বেটার আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বাঁচাই দিছে, তোমাদের সাথে আবার দেখা হয়েছে। আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, ফি আমানিল্লাহ। সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। তোমাদের পার্সেন্টেজ কি রেকর্ড হয়? পার্সেন্টেজের সিস্টেম কি? স্যার পার্সেন্টেজ মনিটর পাঠিয়ে দিয়েছে। ফাইন, ঠিক আছে। তাহলে আজান দিয়ে দিছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আবার আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবা, আমিও দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, আর ভ্যাকসিন যারা নেও নাই নিয়ে নিও। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।